My dear student, welcome to the online class. Hope you are all well in the action of COVID-19. According to declaration of our government, I have taken to your online class. In this moment, I have taken a class 7 English second paper. Today's subject is tense. Now I discuss about the tense. Please attention and write down on your copy, and you should follow the board what I discuss about tense. Tense means কাল, কাল মানে সময়, সময় মানে কাজ, কাজ মানে ক্রিয়া। যদি আমরা সংক্ষেপে এটার সংজ্ঞাটা বলতে চাই, ক্রিয়ার কাজ করার সময়কে কাল বা টেন্স বলে। আর ইউ আন্ডারস্ট্যান্ড? Now I discuss in English version or Bangla version about the tense. Please attentively. The word tense comes from Latin word tempus. Tempus, which means time. Tempus একটা গ্রিক শব্দ, ল্যাটিন মানে গ্রিক শব্দ, গ্রিক ওয়ার্ড। এই টেম্পাস থেকে এই টেন্সের উৎপত্তি হয়েছে। টেম্পাস মিন্স টাইম, টাইম মানে সময়। ইট ইন্ডিকেটস দ্য টাইম অফ অ্যাকশন অফ ভার্ব। এটা ভার্বের সময়ের উপর সম্পূর্ণ নির্ভর করে, অর্থাৎ ক্রিয়া সংগঠিত বা নিষ্পন্ন হওয়ার সময়কে ইংরেজিতে টেন্স বলে। ক্রিয়া মানে ভার্ব। আমরা যখন যে অবস্থায় যা কিছু করব, বলবো, সবই ভার্ব। In a short word, I can say 24 hours I have done everything. Within 24 hours is called verb. So, tense depends only 3 words. I think, আমি মনে করি এই টেন্সটা 3টা শব্দের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছে। হাউ, কিভাবে? যেমন টুডে, টুডে মিন্স প্রেজেন্ট। স্টারডে, স্টারডে মিন্স পাস্ট। টুমোরো, টুমোরো মিন্স ফিউচার। তাহলে টুডে, স্টারডে অ্যান্ড টুমোরো ইজ কল্ড টেন্স। মানে যে আমরা আজকে কি করলাম, গতকালকে কি করলাম, আগামী দিন কি করব, এই 3টার সম্মিলিত রূপ হইল টেন্স। কারণ যেহেতু টেন্স অনলি ডিপেন্ডস অন টাইম, টাইমের উপর নির্ভরশীল। ভার্বের যে অ্যাকশন, ভার্বের যে কাজ সম্পূর্ণ টাইম ছাড়া, উইদাউট টাইম তোমরা কিছুই করতে পারবে না বা আমরা কিছুই করতে পারবো না। যা কিছু করব সব অ্যাকর্ডিং টু টাইম, টাইম অনুসারে। তাই এই 3টা শব্দের উপর, টুডে, স্টারডে অ্যান্ড টুমোরোর উপর ভিত্তি করে টেন্সকে 3টা ভাগে ভাগ করছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। সুতরাং ভার্বের কার্য নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময়ের উপর ভিত্তি করে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা নাম্বার 1 প্রেজেন্ট টেন্স, নাম্বার 2 পাস্ট টেন্স, নাম্বার 3 ফিউচার টেন্স। ইচ অফ দ্য অ্যাবভ টেন্স, অ্যাবভ মানে এই উপরের 3টা টেন্স, ইচ অফ দ্য প্রত্যেককে, অ্যাবভ টেন্স আর অ্যাগেইন পুনরায় ডিভাইডেড ইন্টু 4 ক্লাসেস, 4টা ভাগে ভাগ করা হয়েছে। নেমলি তাদের নামগুলো। হ্যাঁ, নাও আই রাইট ডাউন অন এ হোয়াইট বোর্ড ইন শর্ট। আমি সংক্ষেপে দেখাইলাম এবং লিখলাম। যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই প্রত্যেকটাকে 4টা ভাগে ভাগ করছে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমি এখন আলাদা করব, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাগেইন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাগেইন ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, future perfect continuous.
তাহলে দেখা যাচ্ছে এই তিনটা টেন্সকে প্রত্যেকটাকে 4 ভাগে ভাগ করলে আমি আরও 12টি টেন্স পাব। সুতরাং এই 12টা টেন্সের অ্যাকশানটা সম্পূর্ণরূপে ভার্বের উপর নির্ভর করবে এবং ভার্বের টাইমের উপর। নাও আই ডিসকাস অ্যাবাউট প্রেজেন্ট ইনডিফিনিট or present tense or simple present tense. Present indefinite আর simple present tense এবং সেম স্ট্রাকচার, সেম ডেফিনিশন এবং সেম উদাহরণ। তো প্রেজেন্ট মানে কি? বর্তমান। অর্থাৎ বর্তমানে আমি যখন যে অবস্থায় যেখানেই আছি, যা কিছুও করি, সেটাই কিন্তু প্রেজেন্ট এবং সেটাই প্রেজেন্ট ইনডিফিনিট। যেহেতু আমি এখানে আরেকটু উল্লেখ করি যে টেন্সটা এত গুরুত্বপূর্ণ, আমাদের যে গ্রামারটা আছে এই গ্রামারটা টেন্স ছাড়া কল্পনা করা যায় না। টেন্স ইজ দ্য রুট অফ অল গ্রামার। টেন্স হলো গ্রামারের একটা মূল ভিত্তি। উই ক্যান নট থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি না উইদাউট টেন্স, টেন্স ছাড়া। সো প্রেজেন্ট ইনডিফিনিট অর সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলবো যে ডেফিনেশনটা বর্তমানে যে কাজ করা হয় সেটি প্রেজেন্ট ইনডিফিনিট। সিম্পল প্রেজেন্ট টেন্সের এই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত মূল ভাবটিই সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। মূল ভাব, অর্থাৎ ভার্ব দুই রকমের আছে, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। এছাড়াও আদার্স ভার্ব আছে। আমি জাস্ট ইন শর্ট আই ডিসকাস অ্যাবাউট দ্য প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। কারণ আমি যখন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রটা আমি যখন ব্যবহার করতে যাব, বর্ণনা করতে যাব, তখন মূল ভার্ব বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকেই বোঝাচ্ছে। যেখানে রেগুলার ইরেগুলার ভার্বের মধ্যে 3টা পার্ট আছে, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। সেক্ষেত্রে প্রেজেন্ট ফর্মটাই হলো মূল ভার্ব, যেটাকে প্রিন্সিপাল ভার্ব বলা হয়, মূল ভার্বটা। তো এই ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সাধারণত সেই মূল ভার্বটি সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। আরেকটা ভার্ব কি আছে? দ্য আদার ফর্মস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স আর, অন্যান্য সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠন, এ ফর্মস, FORMS, এ ফর্মস মানে গঠন। এই গঠনটা হলো সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এক্স ফর এক্সাম্পল, আই হ্যাভ এ নাইস পেন, আমার একটা সুন্দর কলম আছে। বলছে সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ হ্যাভ, হ্যাভ দিয়ে এখানে ব্যবহার করা হয়েছে। আর একটা হলো অ্যাডজেক্টিভ অর নাউন। অ্যাডজেক্টিভ নাইস হলো অ্যাডজেক্টিভ, আর পেনটা হলো নাউন। 2 নম্বর, সিম্পল প্রেজেন্ট ফর্ম অফ বি ভার্ব। বি ভার্ব হলো এম ইজ আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্লাস নাউন অর অ্যাডজেক্টিভ। এক্স ফর এক্সাম্পল, আই এম এ স্টুডেন্ট, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, দোজ আর ব্যানানাস। সো এই যে এখানে সিম্পল প্রেজেন্ট ফর্ম বি ভার্ব, এখানে হ্যাভ ভার্ব। এই ক্ষেত্রে আমার একটু আলোচনা করতে হয় যে আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে ভার্বের 2টা পার্ট, একটা প্রিন্সিপাল ভার্ব, একটা অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বগুলো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল উইল শুড উড ক্যান কুড মে মাইট হ্যাজ হ্যাভ হ্যাড ডু ডিড ডান মাস্ট বি উইথ এক্সেট্রা। তবে এই ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বগুলোকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো টু বি ভার্ব, যেটা এখানে আমি উল্লেখ করেছি। টু বি ভার্বগুলো কী কী? এম ইজ আর, এটা অনলি প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। এর সাথে 2টা আছে ওয়াজ ওয়ার, যে 2টা পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটা হলো টু বি ভার্ব। এটাকে বলা হয় বিং ভার্ব। আরেকটা আছে টু ডু ভার্ব, ডু ডিড ডান। তাহলে ডু এটা প্রেজেন্ট টেন্সের জন্য, আর ডিড পাস্ট টেন্সের জন্য, এবং ডান পাস্ট পার্টিসিপল ফর্ম।
যেটা প্রত্যেকটা পারফেক্ট টেন্সের জন্য এবং ভয়েসের জন্য ব্যবহার করা হয়। এরপরে হ্যাভ দিয়ে আমি এখানে আলোচনা করছি, সেটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব, যাকে বলা হয় হ্যাভিং ভার্ব, অর্থাৎ হ্যাজ, হ্যাভ, হ্যাড। এখানে হ্যাজ হ্যাভটা প্রেজেন্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়, আর হ্যাডটা পাস্ট টেন্সের জন্য ব্যবহার করা হয়। তবে হ্যাজ, হ্যাভ, হ্যাড তিনটাই পারফেক্ট টেন্স হিসেবে ব্যবহার করা হয়। কোথাও কোথাও সিম্পল প্রেজেন্ট টেন্স হিসেবেও ব্যবহার করা হয়, যেমন আই হ্যাভ এ নাইস পেন, এখানে সিম্পল প্রেজেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। চতুর্থ নম্বর হলো মডেল অক্সিলারি, শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, এটসেট্রা। এই হলো তোমার অক্সিলারি ভার্বের একটা বিশ্লেষণ। তবে মনে রাখতে হবে অক্সিলারি ভার্ব অর্থাৎ এটাকে হেল্পিং ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো অর্থ নাই। দেয়ার ইজ নো মিনিং ইন অক্সিলারি ভার্ব, দেয়ার ইজ নো মিনিং ইন অক্সিলারি ইন এ সেন্টেন্স, সো ইট হেল্পস দ্য প্রিন্সিপাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। এটা প্রিন্সিপাল ভার্বকে বাক্য গঠনে সাহায্য করে, বাট নিজের কোনো অর্থ প্রকাশ করে না। ক্লিয়ার? নেক্সট, এই যে সিম্পল প্রেজেন্ট টেন্সটা, এটার একটা স্ট্রাকচার আছে, কিভাবে আমরা চিনব, কিভাবে গঠন, এটাতে বাংলাতেও আছে। বাংলায় চেনার উপায় হলো বাংলা ক্রিয়ার শেষে কর, করিস, কর, খা, যা, পা, এটসেট্রা থাকলে আমরা বুঝবো এটা সিম্পল প্রেজেন্ট টেন্স অর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার ইংলিশে স্ট্রাকচারটা কি? প্রথমে আসবে সাবজেক্ট, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। এক্সটেনশন শব্দের অর্থ হলো বাড়তি অংশ। তাহলে এখানে আমি কেন অ্যাফার্মেটিভ লিখলাম, কেন নেগেটিভ লিখলাম? তো স্ট্রাকচারের ক্ষেত্রে সেখানে দুইটা ধাপ আছে। যে কোনো সেন্টেন্স লিখতে গেলেই একটা অ্যাফার্মেটিভ, একটা নেগেটিভ আসবেই, অর্থাৎ সেন্টেন্সের দুইটা ধাপ এখানে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, একটা হাবোধক, একটা নাবোধক। তো অ্যাফার্মেটিভের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আই সিং ওয়েল, এখানে আইটা সাবজেক্ট, সিংটা ভার্ব, ওয়েল অবজেক্ট। এখন যদি বলি আই সিং ওয়েল ইন দ্য ফাংশন, তাহলে ইন দ্য ফাংশনটা হয়তো এক্সটেনশন, অর্থাৎ বাড়তি অংশ। এটা নেগেটিভ করলে আমাদের কি আসে? সাবজেক্ট প্লাস ডু অথবা ডাস প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। যেমন আই ডু নট সিং ওয়েল, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক। এখানে দেখো আগে ডু, আই ডু, কিন্তু নিচে ডাস। এখানে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এখানে যদি আমি হি ডু নট লিখতাম তাহলে আমার জিনিসটা ভুল হতো, আমার সেন্টেন্সটা ভুল হতো। কেন ভুল হতো? কারণ হিটা এখানে থার্ড পারসন। তা আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট টেন্স অর সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে। আমাদের যে 12টা টেন্স আছে, 12টা টেন্সের মধ্যে অনলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি 11টা টেন্সের ক্ষেত্রে কখনো ডাস ব্যবহার করা হবে না, ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা যাবে না। 1, 2 নাম্বার, এই যে এখানে আমি ডাস ব্যবহার করছি, এই ক্ষেত্রে আমার পার্সন দিকে আমার লক্ষ্য রাখতে হবে। সেখানে পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু আমার ফার্স্ট পার্সনের সাথে আমি ডাস ব্যবহার করতে পারবো না, সেকেন্ড পার্সনের সাথে আমি পারবো না, অনলি থার্ড পার্সনের সাথে পারবো। কিন্তু থার্ড পার্সন অলওয়েজ যে আমি এস বা ইয়েস যোগ করবো তাও কিন্তু সম্ভব নয়, কারণ আমার সেখানে নাম্বার ফলো করতে হবে। এটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? কিন্তু প্লুরাল নাম্বার হলে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে সেখানে আমি এস বা ইয়েস যোগ করতে পারবো না, কিন্তু সেটা সিঙ্গুলার নাম্বার হতে হবে, অর্থাৎ এক বচন হতে হবে। এই জন্য তোমাদের মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে অনলি ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হবে, আদারওয়াইজ নট। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এরপরে এই যে দ্য আদার ফর্মস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স আর, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম
হ্যাভ বললাম, তারপরে সিম্পল প্রেজেন্ট টেন্সের ফর্ম অফ বি ভার্ব এম ইজ আর। এখন এম ইজ আরটা আমি কীভাবে করছো, যে এম ইজ আর এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্সের, এটা প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করা যেতে পারে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করা যেতে পারে। যেমন আই এম এ স্টুডেন্ট, এখানে আমরা ব্যবহার করছি। আবার আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করতেছি, সেক্ষেত্রে এটা কন্টিনিউয়াস টেন্স চলে যাবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক, এখানে ইজ আমি ইউজ করেছি। দোজ আর ম্যানারাস, ওগুলো কলা, এখানে আর ব্যবহার করেছি। সুতরাং যে এখানে ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে এম ইজ, এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আর ব্যবহার করা হয়, এটাও তোমাদের মনে রাখতে হবে। আদারওয়াইজ তোমরা এই টেন্স সম্পর্কে ধারণা অর্জন করতে পারবে না। কারণ এই ক্ষেত্রে টেন্সটাকে যদি একটা ইউ হ্যাভ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট টেন্স, বাট ইউ ক্যান ফলো দ্য রুলস হাউ টু চেঞ্জ ইট, অ্যান্ড ইট ডিপেন্ডস অনলি পার্সন নাম্বার। পার্সন এবং নাম্বারের প্রতিও তোমাদের সেখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ পার্সন এবং নাম্বার সম্পর্কে না জানলে তোমার এখানে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে বারবার সাথে এস বা ইয়ের যোগ হয়, এই সম্পর্কে তোমরা ধারণা অর্জন করতে পারবে না। এটা হলো সিম্পল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল করবা, এবং এগুলোকে বাসায় তোমাদের খাতায় লিখবে। আমি পরবর্তী ক্লাসে জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এরপরে পরবর্তী ক্লাসে বাকিটা আমি ক্লিয়ার করে দেব। ওকে, homework, write down on your copy about classification of tense. Thank you so much.